এভরিবডি, নলেজ বস এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি মানব মুখার্জি। তো একটা কথা তোমরা হয়তো শুনেছো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো আমি 10টা করে প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করছি, সেটা ইংরাজি হোক বা বাংলা ব্যাকরণই হোক। তো আমি তার ডিসকাস করে দিচ্ছি 2022 মাধ্যমিকের কথা ভেবে, বা আপকামিং যারা পরীক্ষা দেবে 2023-এও তাদের কথা ভেবে। তো দেখতে থাকো, শুরু করা যাক। দেখো এখানে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম, হি সেইড ডিড নট ইউ নোটিস, এটা দিয়েছিলাম। তো দেখো এটা যে দিয়েছিলাম, এটাকে তোমার এনসি মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো কীভাবে করবো দেখো, এখানে দেখো একটা দেখতে পাচ্ছ যে এটা কোয়েশ্চেন চিহ্ন রয়েছে, কোয়েশ্চেন। সুতরাং এই কোয়েশ্চেন যে চিহ্নটা রয়েছে প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক বাক্য। সুতরাং এই সেইডের পরিবর্তে কিন্তু হবে আস্কড বসবে। তোমরা হয়তো বলবে যে সেইডের পরিবর্তে কি সবসময় আস্কড বসবে? না, যদি এটা প্রেজেন্টে থাকে তখন কিন্তু আস্ক বা আস্ক বসবে। যেহেতু সেইডটা পাস্ট ফর্মে রয়েছে, তাই কিন্তু এটার পরিবর্তে আমাকে আস্কড লিখতে হলো। এবার দেখো, এই কমাটার পরিবর্তে প্রশ্নবোধক বাক্যে আমরা ইফ বা ওয়েদার লিখি। যখন আমরা এটা তো এমসিকিউ বেসড হচ্ছে, যখন আমরা ডেসক্রিপটিভ বেস করব তখন কিন্তু এগুলো আরও ভালোভাবে জানবো। তো এখানে ইফ বা ওয়েদার বসাতে হয়। আমি ইফ বসালাম। দেখো, ডিড নট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করোনি? ইউটা কে? সেইডের পর কিন্তু কারোর নাম উল্লেখ নেই। যখন সেইডের পর কারোর নাম উল্লেখ না থাকবে তখন মনে রাখবে সেটা সবসময় তোমাকে বোঝাচ্ছে। ইউ সবসময় আইতে কনভার্ট হবে। তো ইফ আই হ্যাড, দেখো ডিড থাকা মানে পাস্টে আছে, সুতরাং আমাকে ডিড তুলে দেবো। যেহেতু প্রশ্নবোধকটা তুলে দিচ্ছি, আমাকে হ্যাড বসাতে হচ্ছে। মনে রাখবে সিম্পল পাস্ট থাকলে সবসময় হ্যাড বসে। ইফ আই হ্যাড, হ্যাড বসলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এই যে নোটিসের সঙ্গে ইডি যোগ করে দিয়েছি, নোটিস হয়ে গেছে। তোমার হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে যে হ্যাড বসলে কি 3 নম্বর ফর্ম হয়? কই আই হ্যাড এ টয়, এখানে তো কোনো কিছু হলো না। দেখো, হ্যাড মানে হ্যাভ ভার্বগুলো যখন একা একা বসবে, হ্যাভ, হ্যাভ, হ্যাড একা একা বসলে সেগুলোর নাম হয় মেন ভার্ব। তারা নিজেরাই বাক্য গঠন করতে পারে। এখানে আই হ্যাড এ টয় মানে আমার একটা খেলনা ছিল, এটা কিন্তু সিম্পল পাস্ট। কিন্তু এখানে দেখো হ্যাড ভার্বের সঙ্গে ইডি যোগ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। তাহলে উত্তরটা আমার হয়ে গেল হি আস্কড ইফ আই হ্যাড নোটিস। 2 নম্বরটা দেখো, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। এটা স্প্লিটিং করতে হবে, ভাঙতে হবে। মানে এগুলোকে দুটো সরল বাক্য করতে হবে। কীরকমভাবে করতে হবে না, যে বাক্যটা আমার আগে মনে হবে সেটাকে আগে আমি একটা সরল বাক্য লিখব, তারপর যে বাক্যটা পরে মনে হবে সেটাকে আমি লিখবো। দেখো, আমার মনে হয়েছে এখানে যে আই উইল প্রুভ টু ইউ, আমি আমি তোমার কাছে প্রুভ করবো, প্রমাণ করবো দ্যাট যে দে আর মাইন, তারা আমার। তো দেখো, আমি লিখেছি যেটা আগে মনে হয়েছে দে আর মাইন, তারা আমার। আই উইল প্রুভ দিস টু ইউ। হ্যাঁ, এটা তোমরা করতে পারো, আই উইল প্রুভ ইট টু ইউ, এটাও করতে পারো, দুটোই হবে। তবে দেখো লেখা হয়েছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, দিয়ে সিডি করেছি। সিডি মানে আমি সংক্ষেপে লিখে রেখেছি কম্পারেটিভ ডিগ্রি। যখন ডিগ্রি ক্লাসটা করাবো তখন তোমরা দেখতে পাবে যে এগুলো কত ইজিলি করা যায়। তো দেখো, যদি আমরা দাটা খুঁজে পাই, দা এবং দায়ের পাশাপাশি যদি ইএসটি ফর্ম, এটা যেহেতু গুড বেটার বেস্ট আমরা জানি, ইএসটি ফর্ম তাও দেখো রয়েছে, তো মনে রাখবে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করা খুবই সোজা। যতটুকু ভার্ব আছে ততটুকু পোরশন গোটাটাই লিখবো। দেখো লেখা আছে অক্টোবর ইজ, এখানে লিখবো অক্টোবর ইজ। তারপর দেখো এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা তুমি দেখতে পাচ্ছ বেস্ট, এই বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আর মনে রাখবে ইআর যুক্ত পদ হলো কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। এটা অনেক আর ভিন্ন মতও আছে। যখন দল ব্যাপার থাকে, মানে এক দল বা বহু দল থাকে, তখন আলাদা হয়। যেমন বিউটিফুল, অনেক কটা দল রয়েছে, কেটে কেটে উচ্চারণ করতে হচ্ছে, তখন কিন্তু এই নিয়মটা খাটে না। তখন মোর, মোস্ট এই সমস্ত কথাগুলো যোগ হয় কম্পারেটিভ ও সুপারলেটিভের ক্ষেত্রে। যাই হোক, এটা দেখো বেস্ট একবারে উচ্চারণ করতে পারছো, তার মানে এর যে কম্পারেটিভ ফর্ম হবে সে ইআর যুক্ত থাকবে। দেখো এখানে রয়েছে বেটার, ইআর যুক্ত, দেখতে পাচ্ছ ইআর যুক্ত রয়েছে। আমি লিখবো অক্টোবর ইজ বেটার, কার থেকে ভালো? দেন থেকে এনি আদার টাইম, অন্য যে সমস্ত টাইম রয়েছে সেই টাইমগুলো থেকে। বুঝা গেল? বা এটা এনি আদার টাইম না লিখে করো টাইমস, এনি আদার টাইমস, অন্যান্য টাইমগুলো থেকে হয়ে গেল। ও দেখো, তারপর দেখো 4 নম্বর যেটা রয়েছে, দেখো এটা একটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া রয়েছে। কি করে বুঝবো? আমরা জানি হ্যাভ বসলে ভার্বে 3 নম্বর ফর্ম বসে। দেখো অ্যান্সার্ড বসেছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড।
কিন্তু মাঝখানে বিন ঢোকানো আছে। মনে রাখবে, যদি কখনো ভয়েস চেঞ্জে মাঝখানে বিন ঢোকানো থাকে এবং ভার্বের সাথেই 3 নম্বর ফর্ম করা থাকে, সেটা প্যাসিভে করা আছে, মানে এখানে তোমাকে পরীক্ষক জানতে চেয়েছে অ্যাক্টিভে কী হবে। দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে উত্তর দেওয়া হয়েছে বলছে অলরেডি। তো কেউ একজন উত্তর দিয়েছে, এখানে কেউ একজনের জায়গায় সামওয়ান হবে, কেউ একজনের জায়গায় সামওয়ান, তোমাকে উত্তর দেওয়া হয়েছে। কে উত্তর দিয়েছিল আমরা তো জানতে পারছি না কে উত্তর দিয়েছে, সুতরাং আমাকে সামওয়ান যোগ করতে হবে। তাহলে আমাকে যখন সাবজেক্ট হিসাবে লিখবো এখানে কি লিখবো না সামওয়ান। সামওয়ান আমরা জানি, সামওয়ান, সাম, তারপরে তোমার এভরি, ইচ, এগুলো বসলে ভার্বটা সিঙ্গুলার বসে, তাহলে হ্যাভটা প্লুরাল ভার্ব, আমাকে হ্যাজ বসাতে হবে, সামওয়ান হ্যাজ। বিনটা উঠে যাবে, কেন বিনটা উঠে যাবে না প্যাসিভে বিন হয়, অ্যাক্টিভে কিন্তু বিন থাকবে না, আমাকে লিখতে হবে সামওয়ান হ্যাজ অ্যানসার্ড। অ্যানসার্ড, হ্যাজ বসলে ভার্বে 3 নম্বর ফর্ম বসবে, অ্যানসার্ড ইউ। হয়ে গেল এটা। আই ডিড নট সি ইউ, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। ভালো করে দেখো, এখানে রয়েছে হচ্ছে খুব সোজা জিনিস, এটা কাঁচি রুলের মতো কাজ করে। তোমাকে খালি অবজেক্টটা বার করতে হবে। দেখো, আই ডিড নট সি ইউ, এখানের মধ্যে তোমার অবজেক্ট কোনটা? ইউ। আমি তোমাকে দেখি নাই, তাহলে এইটা কাঁচি রুল কাজ করবে। কাকে দেখি নাই না আমাকে, এটা হচ্ছে তো অবজেক্ট, এইদিকে চলে আসবে, এই অবজেক্টটাই, এই সাবজেক্টটা এইদিকে অবজেক্ট হয়ে যাবে। আমরা জানি আই যখন সাবজেক্টে থাকে তখন তার আই হয়, এই যখন অবজেক্টে চলে যায় তখন মি হয়ে যায়। ইউর কোনো পরিবর্তন হয় না, ইউই থাকে। আচ্ছা, এবার এখানে দেখো পাস্ট আছে না প্রেজেন্ট আছে, দেখো এখানে ডিড মানে পাস্ট আছে, তাহলে ইউর পর পাস্ট ফর্মে বি ভার্বটা বসবে। ওয়াজ, ওয়ারের মধ্যে কোনটা বসে? ইউর ক্ষেত্রে বসে ওয়ার, ইউ ওয়ার। দেখো নট আছে, নেগেটিভ চিহ্ন কিন্তু আমি তুলতে পারি না, তো আমাকে নটটা বসাতে হবে, ইউ ওয়ার নট। সিন, সিন কেন বসলো না আমরা জানি ওয়ার বসলে আর একটা সিকে লেখা যাবে না, তাকে 3 নম্বর ফর্ম করতে হবে বা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো যদি ভার্বের সাথে আইএনজি যোগ করি, যদিও ওটা নিয়মে নয়, করা যায় না, তা আমি তোমাদের বোঝাতে চাইছি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস থাকে তখনই ভার্বের সাথে আইএনজি যোগ করি, আর অ্যাম ইজ আর বা ওয়াজ আর থাকে। কিন্তু এখানে দেখো ভয়েস চেঞ্জ বলেছে, আমাকে 3 নম্বর ফর্মটা আনতে হবে, তাহলে সি এর 3 নম্বর ফর্ম হচ্ছে সিন, তাহলে ইউ ওয়ার নট সিন বাই মি। হয়ে গেল উত্তরটা। তারপর দেখো রয়েছে দ্য ডোর ওয়াজ ওপেন, এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে না বাচক। দেখো না বাচকে অনেক রুল আছে, তার মধ্যে দেখো এটা দেখো ওপেন মানে হচ্ছে তোমার কি না, ওপেন মানে হলো খোলা। তা তোমাকে এটার না বাচক করতে গেলে এইটার সম্পূর্ণ বিপরীত করতে হবে, ক্লোজ মানে হচ্ছে বন্ধ। তো তুমি যদি লিখে দাও দ্য ডোর ওয়াজ ক্লোজ, তাহলে কি মানে হলো? বাক্যের মানেটা কিন্তু তোমার একই রাখতে হবে। দ্য ডোর ওয়াজ ওপেন মানে দরজাটা খোলা ছিল, আর তুমি যদি লিখে দাও দ্য ডোর ওয়াজ ক্লোজ, দরজাটা বন্ধ ছিল, তাহলে কি করে হলো? তা তোমাকে লিখতে হবে তার না বাচক পদ আনতে হবে, দ্য ডোর ওয়াজ নট ক্লোজ। এটা যেটা নিয়ম, প্রথম তোমার এর বিপরীত শব্দটা খুঁজবে, ওপেনের বিপরীত শব্দ হচ্ছে ক্লোজ, যেহেতু না বাচক এটা নেগেটিভ চিহ্ন নিয়ে চলে আসবে, দ্য ডোর ওয়াজ নট ক্লোজ, উত্তর হয়ে যাবে। তারপর দেখো খুব একটা সোজা প্রশ্ন দিয়েছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এটা পজিটিভ করতে বলেছে। দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মানে হচ্ছে তোমার, ভালো করে দেখো এটা আছে সুপারলেটিভে, কেন সুপারলেটিভে দা আছে, তারপর দেখো মোস্ট আছে, মোস্ট হচ্ছে সুপারলেটিভের ফর্ম। কেন মোস্ট বসলো? এখানে ইম্পর্টেন্ট একটা তোমার অ্যাডজেক্টিভ। দেখো ইম্পর্টেন্টটা যখন উচ্চারণ করবো কেটে কেটে দেখো ইম্পর্টেন্ট, তাহলে কটা দল পাচ্ছি? একটা, দুটো, তিনটে। যখন 2-এর অধিক দল হয়ে যায় তখন সেটাকে আমরা মোর, মোস্ট এসব করে আমরা কিন্তু ডিগ্রিটাকে তৈরি করি। তো দেখো এখানে আমাকে পজিটিভে করতে বলেছে, তা পজিটিভে করতে গেলে প্রথম আমাকে রাখতে হয় নো আদার। আমি লিখে দেবো, কি লিখবো? যে নো আদার, নো আদার। নো আদারের পর সাবজেক্ট তুলবো কি না, এখানে দেখো কোনটা সাবজেক্ট না, থিংটা লিখতে হবে, নো আদার থিং, কোথাকার না ইন, কিছু লেখা রয়েছে, এই অ্যাডজেক্টিভের পর বাদ বাকি অংশটা কি, ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড
দেখো এখানে ভার্বটা আছে ওয়াজ, তাহলে তোমাকে ওয়াজই রাখতে হবে, ওয়াজ। যদি ইজ থাকতো ইজ রাখতে হতো, নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। দেখো তোমরা হয়তো বলবে যে কেন সো রয়েছে এখানে, তো অ্যাজ মানে আমাদের পজিটিভের রুল হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ। দেখো এটা ওল্ড বইতে থাকবে, এটাও লেখা হচ্ছে, কিন্তু মডার্ন যে বইগুলোতে এই নাবাচক পদটা থাকার জন্য কিন্তু সোটা লেখা হচ্ছে। দেখো তোমরা একটা অমি 2-তে করেছো যে হি ইজ টু উইক, টু ওয়ার্কটা করেছো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কেন তোমরা সোটা কেন লিখেছো? কারণ না বাক্যটা নাবাচক হয়ে যাচ্ছে, ক্যান নট চলে আসছে বলে তোমরা সো লিখেছো। সেই হিসাবে এখানে দেখো নাবাচক থাকার জন্য আমরা কিন্তু কি করেছি না সো লিখেছি, আমরা কিন্তু অ্যাজ লিখতে পারি নাই। সোটা হচ্ছে নেগেটিভের একটা টাচ আনে, সুতরাং আমাকে লিখতে হবে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। এটা হচ্ছে রুলস। যখন আমরা ডিগ্রি ভালোভাবে করব তখন কিন্তু এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। তারপর দেখো এটা রয়েছে, দেখো এক্সক্লামেটরি আমি ছেড়ে দিয়েছি, মানে বিস্ময় সূচক লেখা আছে হি ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং গার্ল। একটা কথা বলে রাখি, যখন এরকম ধরনের বাক্য, এরকম ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সাবজেক্ট ভার্ব বাদ বাকি এই যে কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট কিন্তু নয়, হ্যাঁ কমপ্লিমেন্ট হিসাবে, তখন এই ভেরির জন্য তোমাকে কিন্তু যে ভেরি ইন্টারেস্টিং মানে ভেরি মানে খুব বোঝাচ্ছে এখানে, হ্যাঁ তোমাকে কিন্তু হাউ কথাটা আনতে হবে। কি আনতে হবে? হাউ। তাহলে হাউ দিয়ে কিন্তু প্রশ্নও হয়, হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। কারণ কি করে হয় না, হাউ এর পর যদি কোনো অ্যাডজেক্টিভ বসে যায় তখন কিন্তু সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। হাউ এর পর যদি কোনো ভার্ব বসে যায় তখন কিন্তু প্রশ্নবোধক হবে। দেখো আমি যদি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, দেখো হাউ এর পর আর বসছে, তাহলে এটা প্রশ্নবোধক হবে। কিন্তু দেখো এখানে লেখা হচ্ছে হাউ, আমি ভেরির পরিবর্তে হাউ লিখলাম, হাউ মানে কতই না। তারপর দেখো অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ কী করে চিনবো না, নাউনের আগে যে বসবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে। নাউনকে বিশেষিত করতে হবে, নাউনকে বলে দিতে হবে, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, কেমন গার্ল, ইন্টারেস্টিং গার্ল। তাহলে আমার এটা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। তাহলে আমি বসিয়ে দিলাম হাউ ইন্টারেস্টিং গার্ল, কতই না চিত্তাকর্ষক মেয়ে বালিকা সি ওয়াজ, দিয়ে একটা এক্সক্লেমেটরি সিম্বল দিতে হবে, এই জয়টা দিতে হবে, হাউ ইন্টারেস্টিং গার্ল সি ওয়াজ, সে কতই না চিত্তাকর্ষক। তখন উত্তরটা আমি যদি অ্যাসার্টিভে করি সি ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং গার্ল। ঠিক আছে, তারপর দেখো রয়েছে 9 নম্বরটা আমি শেষে বলছি। তারপর দেখো রয়েছে যে ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি। এইগুলো হচ্ছে তোমরা দেখবে ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন বলে একটা, তোমাদের যদি তোমরা কোনো বই কিনে থাকো বা তোমাদের যদি গ্রামার বই থাকে দেখবে ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন বলে একটা টপিক আছে। সেখানে লেখা আছে যে প্রত্যেকটি যেভাবে দেওয়া আছে ইম্পর্ট্যান্ট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে, কারণ পার্টিকুলার ওইগুলোই বসে, ওই প্রিপোজিশনগুলি ওই ওয়ার্ডের পর বসে, তো সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। দেখো হ্যাঙ্কার কথাটার সঙ্গে সবসময় আফটার বসে, ডু নট হ্যাঙ্কার আফটার মানি, মানে টাকার জন্য লালায়িত হয়েও না, হ্যাঁ AFTER, বুঝে গেল। তারপর রয়েছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। দেখো এখানেও দেখো বি ভার্বটা রয়েছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে রয়েছে, তার সাথে দেখো ভার্বের সাথে ইডি যোগ। তুমি একটা কথা বলো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কখনো কি ভার্বের সাথে ইডি যোগ হয়? হয় না। কখন হয়? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়। তাহলে এটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে, মানে আমার প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা করে দেওয়া আছে। তাহলে কেউ একজন বলেছে, কারা বলবে? একজন আর বললে তো হবে না, কেউ সামওয়ান বা পিপল বলতে পারে। ওয়াইল্ডলি কথাটা যেহেতু আছে, ওয়াইল্ডলি মানে বিস্তৃতভাবে অনেকজন বলেছে আর কি, তাহলে আমি এখানে কিন্তু পিপল কথাটাকে যোগ করব। তা আমি লিখে দেবো, দেখো পিপল। এবার দেখো ওয়ার আছে বলে কিন্তু আমি এই যে রিগার্ডের ভার্বটার পাস্ট ফর্ম দেখবো। আমরা প্রথমেই বললাম যে যদি ইডি যুক্ত কথা থাকে সেটাই পার্টিসিপেল ফর্ম, সেটাই পাস্ট ফর্ম। তা আমি লিখে দেবো পিপল রিগার্ডেড
মাই প্যারেন্টস পিপল রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান কি হিসাবে আইডিয়াল কাপল। তোমরা এরকম ধরনের পাবে যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে আমাদের জাতীয় পশু বলা হয়, এরমভাবে কিন্তু রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই 10টা আমার প্রশ্ন সেট শেষ হলো। তোমাদের যদি কোনোটা বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো, আর দেখতে থাকো। ভালো থাকো সকলে, আর পড়াশোনা করো।